একটি সুন্দর বরফে ঢাকা দেশ ছিল। সেখানে সবকিছু বরফ ছিল। সেই রাজ্যের নাম ছিল বরফপুরী। আর সেখানে একটি ছোট্ট পরী বাস করত। পরীর নাম ছিল নন্দিনী। নন্দিনী ছিল বরফপুরীর প্রহরী। আমাকে এই রাজ্যের সবকিছু ভালো করে দেখে শুনে রাখতে হবে, যেন রাজ্যের সবাই ভালোভাবে থাকতে পারে। এ কথা বলে নন্দিনী বরফের রাজ্যটিকে দেখাশোনা করতে থাকে। কি ব্যাপার মিঘি, তুমি বাসায় কি করছো? তোমায় না বলেছিলাম বাইরে গিয়ে সবার সাথে খেলতে, তাদের সাথে জাদুবিদ্যা শিখতে। তুমি তো অনেক ছোট, আস্তে আস্তে শিখে নিতে পারবে। তাই এখন থেকে সবকিছু করতে হবে। না না, আমার বাইরে যেতে একদম ভালো লাগে না। যেখানে যাই সেখানেই বরফ। আমার এই রাজ্যে থাকতে ভালো লাগে না মা। এসব তুমি কি বলছো মিঘি? এটা তো বরফের রাজ্য, চারদিকে তো বরফ থাকবেই। তুমি এখনই সবার সাথে গিয়ে জাদু শিখে আসো। না মা, আমি বাইরে যাব না। আর কোনো জাদু শিখবো না। এগুলোর কোনো দরকার নেই। কিন্তু এটা তোমাকে আমার বিপদ আপদে সাহায্য করবে। মিহি কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই প্রহরী নন্দিনী চাইতো তার মতো করে সবাই যেন তাদের রাজ্যকে সুরক্ষিত রাখতে পারে। আর নন্দিনী সব রকমের জাদুবিদ্যাই জানতো। তাই একদিন নন্দিনী সবাইকে বলতে লাগলো, আমি চাই তোমরা সবাই জাদুবিদ্যায় আরো বেশি করে প্রশিক্ষণ নাও, যেন কোনো বিপদ আসলেই আমরা রুখে দাঁড়াতে পারি। আমরা কেন এত কষ্ট করে এসব কিছু শিখতে যাব? আমাদের এই রাজ্য টিকিয়ে রাখার জন্য তোমাকে প্রহরী হিসেবে রাখা হয়েছে তো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমরা কোনো জাদু শিখতে পারবো না। তুমি যতদিন থাকবে ততদিন আমাদের এই রাজ্যের দেখাশোনা করবে। আমি যা জাদু জানি তোমরা সেটা জানো না। আমি যদি না থাকি তাহলে তোমরা এগুলো কাজে লাগাতে পারবে। নন্দিনীর কথাতে কেউ রাজি হলো না, আর সবাই সেখান থেকে চলে গেল। এভাবেই অনেকদিন চলে গেল। একদিন সেই রাজ্যে গরমের হাওয়া বইতে লাগলো। বরফ পানি হয়ে যাচ্ছিল। এসব দেখে সবাই ভীষণ ভয় পেয়ে গেল। এসব কি হচ্ছে? রাজ্যে সব বরফ তো পানি হয়ে যাচ্ছে। বেশিক্ষণ এরকম চলতে থাকলে তো আমাদের রাজ্য ধ্বংস হয়ে যাবে। সবাই কোনো উপায় না পেয়ে বরফের পরী প্রহরীর কাছে চলে যায়। এবার তুমি কিছু একটা ব্যবস্থা করো, আমাদের রাজ্যটাকে বাঁচাও। এ যে বড় বিপদ। গরমের হাওয়া দূর করতে গেলে আমার সব জাদু এর উপর প্রয়োগ করতে হবে। তাহলে তাই করো, যেভাবেই হোক আমাদের রাজ্যটিকে বাঁচাতে হবে। আর এজন্য তোমাকেই কিছু একটা করতে হবে। আমি যদি আমার সব জাদু দিয়ে রাজ্যটিকে রক্ষা করি তবে রাজ্যটি টিকে থাকবে, কিন্তু আমি আর বাঁচতে পারবো না। তাই আমি তোমাদের সবার ভালোর জন্য আমার জীবন ত্যাগ করছি। এ কথা বলে পরী তার সবটুকু জাদু শক্তি দিয়ে বরফের রাজ্যটিকে রক্ষা করলো। আর তখনই বরফের পরী নন্দিনী মারা গেল। এবার থেকে আর কোনো অসুবিধা নেই। আমাদের রাজ্য একদম ঠিকঠাক আছে। এবার আমরা শান্তিতেই এই রাজ্যে থাকতে পারবো। এসব তুমি কি বলছো পরী? আমাদের পরী রাজ্য থেকে চলে গেল, যে আমাদের এই রাজ্যটিকে রক্ষা করেছিল। এটা ওর দায়িত্ব ছিল, তাই সে তার দায়িত্ব পালন করেছে। এখানে আর কি করার আছে? এ কথা বলে পরীরা সবাই সেখান থেকে চলে গেল। আর এভাবেই পরীদের রাজ্যে সবাই দিন কাটাচ্ছিল। এবার হবে আসল খেলা। প্রহরীর জন্য আমি আমার কোনো কাজ ঠিকমতো করতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে আমায় বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। এবার থেকে সবার বাসায় গিয়ে হিরেগুলো নিয়ে আসতে পারবো। এরপর থেকে বীর সবার বাড়ি থেকে হিরে চুরি নিয়ে আসতো। সেগুলোর সাহায্যে সে অনেক ধনী হতে পারত আর পরীদের রাজ্যের শাসন কার্য চালাতে পারত। কারণ পরীদের মধ্যে যে বেশি ধনী হতো সবাই তার কথাই মেনে চলতো। একদিন বীর মা পরীর বাড়ি থেকে কয়েকটি হিরে নিয়ে আসে।
এ কি, এ আমার কি সর্বনাশ হলো! আমার হিরে যে চুরি হয়ে গেছে, এবার কি হবে? কি হলো মা? কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করছো কেন? আমার যে হিরেগুলো চুরি হয়ে গেছে, কি হলো এসব? কে চুরি করলো তোমার এই হিরে? এই রাজ্যের কে এমন আছে যে হিরে চুরি করে? আমিও তো সেটাই বুঝতে পারছি না রে মা। অন্যদিকে রাজ্যের সবারই একই অবস্থা হতে লাগলো। সবাই অনেক চিন্তায় পড়ে গেল। অন্যদিকে বীর নিজের ইচ্ছে মতো সবকিছু করতে লাগলো। আর একদিন বীর সবাইকে এক জায়গায় একত্রিত করলো। আজ থেকে আমি হলাম এই রাজ্যের রাজা, তোমরা সবাই আমার কথা শুনবে। রাজা মানে? আমরা কেউ তোমাকে রাজা হিসেবে মানি না। রাজা হিসেবে মানতেই হবে, কারণ আমি তোমাদের সবার থেকে ধনী, আর সেই নিয়ম অনুসারে আমি হলাম তোমাদের রাজা। সবার থেকে তুমি ধনী? এসব কি বলছো? তুমি ধনী হলে কি করে? কারণ আমার কাছে অনেক হিরে আছে, যা তোমাদের কারো কাছে নেই। হিরে? তাহলে কি তুমি সবার হিরেগুলো চুরি করেছো নাকি? আমিও যে তোমার হিরেগুলো কোথাও খুঁজে পাচ্ছি না। সব হিরে আমার কাছে। এ কথা বলতেই তাদের রাজ্যে আবার গরম হাওয়া আসতে লাগলো। এ কি, এ যে গরম হাওয়া! এই হাওয়া আবার এলো কোথা থেকে? আমাদের কাছে তো সেই শক্তিও নেই যার মাধ্যমে আমরা এই গরমের হাওয়া থেকে বাঁচতে পারবো। এখন কি হবে? আমরা তো সবাই মরে যাব, আর আমাদের রাজ্যও ধ্বংস হয়ে যাবে। এই বরফ দেশের পরী নন্দিনী, যে কিনা প্রহরী হয়েছে, আমাদের রাজ্যটিকে বাঁচিয়েছিল, আমাদেরকে বারবার জাদুবিদ্যা শিখতে বলেছিল। আমরা কেউ তার কথা শুনিনি, কিন্তু এখন আমরা বুঝতে পারছি। সেই গরম হাওয়া পুরো রাজ্যে প্রবেশ করলো, আর বরফগুলো গলতে থাকলো, আর সবাই চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও! আর কিছুক্ষণের মধ্যেই সেই বরফের দেশটি ধ্বংস হয়ে যায়, আর যার কারণে সবগুলো পরী মারা যায়। বরফের দেশের সবকিছু শেষ হয়ে যায়। আরে, এই সময় আবার বৃষ্টি শুরু হলো। এখন তো আর কেউ বাহিরে বের হবে না। আমি বরং বাড়িতে চলে যাই, নৌকাটা এই গাছের সামনে বেঁধে রাখি। এই বলে কানাই নদীর এক পাশে নৌকা বেঁধে রাখলো, আর হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলো। আরে, কত জোরে বৃষ্টি পড়ছে! আজ বুঝি ঠান্ডা লেগেই যাবে। আশেপাশে তো কিছুই দেখতে পারছি না, যে মাথাটা একটু ঢেকে রাখবো। এ কথা বলে কানাই ভিজতে ভিজতে বাড়িতে আসতে লাগলো, আর কিছুক্ষণ পর বাড়িতে চলে এলো। কি ব্যাপার গো, এই তোমার বাড়িতে আসার সময় হলো? দেখতেই পারছো আকাশটা অনেক খারাপ, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তাড়াতাড়ি চলে এলেই তো পারতে, আর এখন তো ভিজে ভিজে এলে। আমি কি আর জানতাম গো গিন্নি যে এত জোরে বৃষ্টি আসবে? জানলে তো আগেই চলে আসতাম। এই নাও, শরীরটা মুছে নাও। এরপর কানাই একটা কাপড় দিয়ে শরীরটা মুছে নিল, আর কানাইয়ের বউ কানাইকে খাবার এনে দিল, আর কানাই খাবার খেয়ে নিল। হ্যাঁ গো গিন্নি, আমি কাজে গেলাম। তারপর কানাই কাজে চলে গেল। কানাই নদীর পাড়ে নৌকা নিয়ে বসেছিল, তখনই সেখানে এক বুড়ি চলে এলো। বাবা, আমাকে পাশের গ্রামে রেখে আসো তো। হ্যাঁ গো বুড়িমা, নৌকাতে উঠে বসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ বাবা, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ গো বুড়িমা, এই গ্রামেই থাকি আমি। এরপর তারা পাশের গ্রামে পৌঁছে গেল, আর সে বুড়ি টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। তারপর কানাই বাড়িতে চলে এলো, আর এভাবেই কানাইয়ের দিন যেতে লাগলো। আর একদিন কানাই বাজার করে বাড়ি থেকে আসতে লাগলো, আর সেই সময় অনেক জোরে বৃষ্টি পড়তে লাগলো। আরে যা, আজকেও এই সময় বৃষ্টি চলে এলো।
আর আজকেও ভিজে ভিজে বাড়িতে যেতে হবে মনে হচ্ছে। এরপর কানাই সেই বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতে লাগলো। তখনই সে কয়েকটা কচু গাছ দেখতে পেল। ওই তো ওখানে কচু গাছ দেখতে পাচ্ছি, আমি বরং একটি পাতা নিয়ে নেই। এরপর কানাই সেই গাছ থেকে একটি কচু পাতা নিয়ে মাথা ঢেকে নিল। তারপর বাড়িতে এলো। হ্যাঁ গো, আজকেও ভিজে বাড়িতে এলে, এবার দেখো ঠান্ডা লেগে যাবে। না গো, আজ আর ঠান্ডা লাগবে না, কারণ আমি এই কচু পাতা মাথায় দিয়ে এসেছি, মাথায় কোনো জল পড়েনি। আরে, এই কচু পাতা তো অনেক বড়, এই কচু পাতা তুমি কোথায় পেলে? এই পাতা আমি রাস্তার পাশে পেয়েছি। হ্যাঁ গো, কাল আমার জন্য এই কচু পাতা নিয়ে আসবে, আমি কচু শাক রান্না করব। কি, কচু শাক মানুষ খায় নাকি? কচু খেলে তো গলা চুলকায়। না না, আমি এই কচু পাতা নিয়ে আসতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না, কাল আমাকে কয়টা কচু পাতা এনে দিবে। এ কথা বলে কানাইয়ের বউ রান্নাঘরে চলে যায় আর কাজ করতে থাকে। এভাবেই সেই দিনটা কেটে যায়। আর পরদিন সকালবেলা। হ্যাঁ গো, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। সকাল হয়েছে তো কি হয়েছে? আমার কি আজকে কোনো কাজ আছে নাকি? দেখতে পাচ্ছ না বাহিরে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ গো, দেখতে পাচ্ছি, কিন্তু তোমায় এখন বাইরে যেতে হবে। বাইরে গিয়ে আমার জন্য কচু পাতা নিয়ে আসো। না না, এই বৃষ্টিতে কোথাও যেতে পারবো না। কেন যে সেদিন ওই কচু পাতাটা আনতে গিয়েছিলাম, এখন আবার যেতে হবে। উফ বাবা, কিছুই ভালো লাগে না। বিড়বিড় করে কি বলছো শুনি? না না, কিছু না। তাহলে এখন যাও, কচু পাতা নিয়ে আসো, অনেক বেলা হয়ে গেছে, আমায় আবার রান্না করতে হবে। এরপর কানাই ছাতা নিয়ে বাহিরে গেল আর সে কচু পাতা উঠাতে লাগলো। আরে কি ব্যাপার কানাই দাদা, এই বৃষ্টিতে বাহিরে কি করছো? কি আর করবো, দেখতেই তো পাচ্ছ কচুর পাতা উঠাচ্ছি। বউ যে এই পাতা রান্না করবে। ও তাই বলো, আর আমাকেও তো এই সময় বাজার যেতে হচ্ছে, এই জ্বালা যে আর ভালো লাগে না। তুমি একদম ঠিক কথাই বলেছো দাদা, এবার আমি বাজারে গেলাম গো দাদা। এ কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল আর কানাইও বাড়িতে চলে এলো। ও গিন্নি, এই নাও তোমার কচু পাতা নিয়ে এসেছি। দাও দাও, এবার এগুলো রান্না করি। রান্না করি মানে? এখন আমি কি খাবো? আমার যে অনেক খিদে লেগেছে। একটু অপেক্ষা করো, আমি কচু শাক রান্না করছি। এরপর কানাইয়ের বউ কচু শাক রান্না করতে লাগলো আর কানাই বারান্দায় গিয়ে বসে পড়লো। কতক্ষণে যে রান্না শেষ হবে, এদিকে খিদে যে আমার পেট চো চো করছে। ও গিন্নি, তাড়াতাড়ি করো। হয়েছে হয়েছে, আর একটু অপেক্ষা করো। কানাই বারান্দায় বসে অপেক্ষা করতে লাগলো আর বৃষ্টি দেখতে লাগলো। কিছুক্ষণ পর কানাইয়ের বউ রান্না করে নিয়ে আসে। এই নাও গো, আমার রান্না হয়েছে, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দাও। এরপর কানাই কচু শাক দিয়ে খাবার খেতে থাকে। আহ, কি দারুণ লাগছে খেতে। আমি তো ভেবেছিলাম কচু শাকটা আমার গলায় ধরবে আর গলা চুলকাবে। এখন তো দেখছি অনেক ভালো লাগছে। এই বৃষ্টির দিনে কচু শাক খেতে আহ, কি যে স্বাদ। দেখলে তো কত স্বাদ এই কচুর, আর তুমি তো আনতেই চাচ্ছিলে না। হ্যাঁ গো গিন্নি, এবার থেকে আমি কোনো নিষেধ করব না। হ্যাঁ, তাই হবে, এবার খাবার খেয়ে নাও। তারপর কানাই ও তার বউ খাবার খেয়ে নিল আর খাওয়া শেষে সেখানে এক বৃদ্ধ চলে এলো। মারে, আমায় কিছু খেতে দে। আরে কাকু, আপনি তো ভিজে গেছেন, আসেন ভিতরে আসেন, আগে শরীরটা মুছে নেন। এরপর সে বৃদ্ধ একটা কাপড় দিয়ে তার শরীরটা মুছে নিল আর কানাইয়ের বউ তাকে খাবার খেতে দিল আর বৃদ্ধ খেতে লাগলো। আরে বাহ, মারে, তুই তো অনেক ভালো কচু শাক রান্না করেছিস, খেতে অনেক ভালো হয়েছে। দে মা, আমায় আর একটু দে। এই নিন কাকু, খেয়ে নিন। এরপর সে বৃদ্ধ খাবার খেয়ে নিল আর অন্যদিকে কানাই ও তার বউ ভালোভাবেই দিন কাটাতে লাগলো।
আরে ও রাকেশ দাদা, আর কতক্ষণ কাজ করবে? বেলা যে গড়িয়ে গেল। আর একটু বাকি আছে। জমিতে এত আগাছা হয়েছে কি বলবো। এগুলো পরিষ্কার না করলে যে ফসল ভালোভাবে হবে না। হ্যাঁ সেটাই তো, আমি আমার জমিতে জল দিতে এসেছি। জমির মাটিতে ফেটে গেছে। হ্যাঁ দাদা, আজ বাজারে যাবে না? বউ তো বাজারে যেতে বলেছিল, কিন্তু আমার তো শরীরটা ভালো লাগছে না, তাই আজ আর যাব না। ঠিক আছে দাদা, আমি বরং বাড়িতে গেলাম, আমার জল দেয়া শেষ। ঠিক আছে দাদা, আপনি যান তাহলে, আমি কাজ শেষ করেই যাব। এই বলে শ্যামল সেখান থেকে চলে গেল আর রাকেশ জমিতে কাজ করতে লাগলো। তারপর বাড়িতে চলে গেল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? আরে কি হলো, এভাবে ডাকছো কেন? কি হয়েছে বলো। কত কাজ করে বাড়িতে এলাম, আর তুমি একটু জল নিয়ে আসবে তা না। তুমি তো একাই কাজ করো, আর তো কেউ কাজ করে না তাই না? আমি তো বাড়িতে সারাদিন শুয়ে বসে থাকি। হয়েছে, এখন ঝগড়া না করে আমার জন্য একটু জল নিয়ে এসো। এরপর রাকেশের বউ রাকেশের জন্য জল এনে দেয় আর রাকেশ বারান্দায় বসে জল খেয়ে নেয়। গোসল করে এসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। এরপর রাকেশ গোসল করতে যায়। তাদের গ্রামে থাকতো এক মোড়ল। সবাই তাদের ফসলের অর্ধেক অংশ মোড়লকে দিয়ে দিত, আর গ্রামের সব কৃষকদের জমি নিয়ে মোড়ল খুব সুখে দিন কাটাচ্ছিল। হ্যাঁ রে লালু, সব কৃষকদের কি খবর? এবার সবার জমিতে ফসল কেমন হয়েছে? আরে মালিক, আপনি কোনো চিন্তা করবেন না। ফসল ভালো হোক বা খারাপ হোক, আপনি আপনার ভাগটা ঠিক পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তা তুই একদম ঠিক কথাই বলেছিস। যা, এবার আমার জন্য চা নিয়ে আয়। এরপর লালু মোড়লের জন্য চা নিয়ে আসে আর মোড়ল চা খেয়ে নেয়। আর একদিন রাকেশ মোড়লের বাড়িতে আসে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, কোথায় গেলেন আপনি? আরে কি হলো, আমায় এভাবে ডাকছিস কেন? মোড়ল মশাই, আমায় কিছু টাকা ধার দিন, জমিতে যে সার দিতে হবে। টাকা দিব ঠিক আছে, তবে এবার ধান যেন একটু বেশি পাই বুঝলে, আগের বার তো কম দিয়েছিলি। ভালো ফসল হলে আমি আপনাকে বেশি করে ফসল দিব। এত কথা শুনতে চাই না, এবার ফসল একটু বেশি চাই। এরপর মোড়ল রাকেশকে টাকা দিয়ে দিল আর রাকেশ সেখান থেকে চলে গেল আর জমিতে গিয়ে সার দিল। আর এভাবেই অনেকদিন চলে গেল। হায় ভগবান, এবার তো জমির ফসল একদম ভালো হয়নি। এবার কি হবে? মোড়ল মশাইকে আমি কি জবাব দিব? জমির এমন অবস্থা দেখে রাকেশ বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, এদিকে শুনে যাও। কি হয়েছে বলো, ডাকছো কেন? জমির অবস্থা তো ভীষণ খারাপ। ফসল যা হয়েছে তাতে করে আমরা কি নিব, আর মোড়ল মশাইকে বা কি দেব? এবার কি হবে বলো তো? আমি আর কি বলবো, সারা দিন রাত জমিতেই পার করে দিলে, তবুও ফসল ভালো হলো না। আরে ও রাকেশ দাদা, মালিকের ভাগটা কবে দিবে শুনি? এবার ফসল যে ভালো হয়নি, মোড়ল মশাইকে বলো সামনের ফসল যোগ করে একসাথে দিয়ে দিব। না না, এসব কথা চলবে না। মালিক বলেছে ফসল নিয়ে তারপর বাড়ি যেতে, আর তুমি যদি না দাও তাহলে আমি সব ফসল কেটে নিয়ে চলে যাব। না না,
এমনটা করো না। তুমি সব ফসল নিয়ে গেলে আমরা খাবো কি? সংসার চলবে কি করে? আর সবগুলো ফসল কেটে নিয়ে গেল। আর রাকেশের কিছুই করার থাকে না। হ্যাঁ গো, এখন কি আমরা না খেয়ে থাকবো নাকি? মোড়লের কর্মচারী যে সব ফসলগুলো নিয়ে গেছে। গিন্নি, এখন যে আমার আর কিছুই করার নেই। এখন যে অন্য কোনো উপায় ভাবতে হবে। এত কিছু আমি ভাবতে পারবো না, যা করার তুমি একাই করো, বুঝলে? এ কথা বলে রাকেশের বউ কাজ করতে চলে গেল। পরদিন সকালে রাকেশের বউ রান্না করতে যাবে, কিন্তু বাড়িতে কোনো বাজার না থাকায় সে বলতে থাকে। কি গো, আমি কি রান্না করব শুনি? বাড়িতে যে কোনো বাজার নেই। তুমি বরং বাগান থেকে কয়টা কচু উঠিয়ে নিয়ে এসো। এ কথা শুনে রাকেশের বউ বাগান থেকে কিছু কচু উঠিয়ে নিল আর সেগুলো রান্না করলো। মারে, আমায় কিছু খেতে দে তো। অনেক দূর থেকে হেঁটে এলাম, অনেক যে খিদে লেগেছে। হ্যাঁ বুড়িমা, বসে পড়ুন, আজ কচু রান্না করেছি, খেয়ে নিন। এরপর তারা সবাই একসাথে খাবার খেয়ে নিল। খাওয়া শেষ করে সেই বুড়ি বলতে থাকে, কচুগুলো খেতে তো অনেক স্বাদ। তোরা কি এই কচুগুলো চাষ করেছিস? না গো বুড়িমা, বাগানে দু একটা গাছ হয়েছে, সেখান থেকে তুলে এনেছি। তোরা তো এই কচুগুলো চাষ করতে পারিস, তারপর এগুলো বিক্রি করলে অনেক টাকা পাবি, বুঝলি? কিন্তু বুড়িমা, কোথায় চাষ করব এই কচু? জায়গা না থাকলে ঘরের মেঝে কচু চাষ কর, কাজে লাগবে। এবার আমি আসি। এ কথা বলে সেই বুড়ি চলে গেল। আর রাকেশের বউ বাহির থেকে কচু তুলে ঘরের মেঝেতে রোপণ করে দিল। কিছুক্ষণ পর রাকেশ ঘরে এলো। আরে, এ কি? এ তুমি কি করছো? ঘরের মেঝেতে এই কচুগুলো রোপণ করছো কেন? আরে, আমি ঘরের মেঝেতে কচু চাষ করব, তারপর এগুলো বাজারে বিক্রি করব। এগুলো করে লাভ কি? তুমি শুধু দেখে যাও কি হয়। এভাবেই অনেকদিন চলে যায়। আর তাদের কচুগুলো বড় হয়ে যায়। আর সে কচুগুলো নিয়ে বাজারে যায় আর সবগুলো বিক্রি করে। তারপর বাড়িতে চলে আসে। গিন্নি, এই দেখো তোমার বুদ্ধির ফল। কি হয়েছে গো? আমি কচুগুলো বিক্রি করে অনেক টাকা পেয়েছি। তাই নাকি গো? তাহলে তো আমাদের আর কোনো কষ্ট থাকবে না, সব অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। এরপর থেকে তারা ঘরের মেঝেতে কচু চাষ করে সুখে দিন কাটাতে লাগলো। হায় হায় হায়, গ্রামে নতুন জুতার দোকানটা হলো, আর তখন থেকে আমার দোকানে কেউ আসছে না জুতা বানাতে, এমনকি জুতা সারাতেও না। আজও মনে হয় কোনো রোজগার হবে না। দুদিন হলো ছেলেটা জ্বর থেকে উঠেছে। ছেলেটাকে আজকেও একটু ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না। এরকম ভাবে আর কতদিন চালাই বলো তো? কেউ তো আসছেই না আমার কাছে জুতার জন্য। হ্যাঁ গো, তুমি তো নতুন জুতোর দোকানটাতেই একবার যেতে পারো, গিয়ে বলে দেখো কাজ পাও কিনা। দেখি, কাল তাহলে একবার যাই। এই দেখো, জল খাও জল খাও। কি যে হচ্ছে গ্রামটার, এই নিয়ে তো অনেকগুলো গরু চুরি হয়ে গেল গো। কে জুতো কিনবে? না, আগে আমি হরিনাথ, এই গ্রামের একমাত্র মুসি।
আপনাদের জুতা বানানোর কারখানায় যদি একটা কাজ পেতাম। না না, এখন আমাদের লোকের দরকার নেই। একটু দেখুন না, যদি কিছু একটা কাজ থাকে। আমি জুতা বানানো থেকে জুতা সারানো সব পারি। বললাম তো, এখন লাগবে না, যাও তো। আপনার তো লোকের দরকার ছিল, তাহলে নিলেন না যে কাজে? পাগল নাকি, কারখানায় ওকে নেই। আর তারপর ও, বুঝেছি স্যার, বুঝেছি। আর কিছু বলতে হবে না। আসুন আসুন, ভিতরে আসুন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, ভ্যারাইটি সুয়েস্টার্স সুপারহিট। হা 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 হা। আহ, বেশ নাদুস নুদুস হয়েছে গরুটা। গোবিন্দ ভাইয়ার যত্ন আছে বলতে হয়। কালকে গোবিন্দর গরুটা চুরি হয়ে গেল। ভাবছি আমারটাকে কি শিকল পরাবো ভাইয়া। গ্রামে যে কি হচ্ছে কে জানে। না, এখন থেকে আর রাতে ঘুমালে চলবে না দেখছি। এই ধর ধর, চোর হাতে নাতে ধরা পড়েছে। একে হরিনাথ, তুই তুই শেষে এতদিন ধরে গরু চুরি করে বেড়াচ্ছিস? মার বেটাকে মার। কোথায় রেখেছিস বাকি গরুগুলোকে? হ্যাঁ বাবু, বাবু বিশ্বাস করুন, আমি চুরি করিনি আমি। জ্বর থেকে উঠে ছেলেটাকে না খেতে পেয়ে ছেলেটার হাত পা একেবারে বেরিয়ে গেছে, তাই একটু দুধ নিতে এসেছিলাম গো। আমি সত্যি চুরি করিনি, সত্যি বলছি। আরে, তোমরা এখানে জমা হয়েছো, আর ওদিকে মন্ডলের গরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে। মন্ডলের গরু চুরি হওয়ার সময় হরি তো তোমাদের সামনেই ছিল। তার মানে হরিনাথ নয়, এ অন্য কারো কাজ। এরকম ভাবে চলতে থাকলে তো গ্রামে আরো একটা গরু থাকবে না। আমি থানায় খবর দিয়েছি, দারোগা বাবু আসছেন। 3 কোটি গ্রামে থাকতে কি করে চুরি হয়? সেটাই তো আমিও ভাবছি দারোগা বাবু। কোনোদিন তো এই গ্রামে এমনটা হয়নি। আমার মনে হচ্ছে এ কোনো ভূতের কাজ। না হলে গরুগুলো কোথায় যাচ্ছে বলুন তো? মা বলেছেন, আমারও মনে হয় এসব ভুতুড়ে কারবার। না, এখানে আর ব্যবসা করা যাবে না দেখছি। আমি না হয় পাহারা আরো বাড়িয়ে দিব, তবে ভূত তাড়াতে না পারলে গরু বাঁচানো যাবে বলে তো মনে হচ্ছে না। এ কি, ভূতের পায়ে আবার সামরাস্তটি? এই নে, এই গইটি, এতে রয়েছে যন্ত্রপুত জল। এই জল কবুতের গায়ে ছিটালেই জব্দ হয়ে যাবে। ভূতের পায়ে সাপ দেখে দেখে তো এতদূর চলে এলাম, কিন্তু সাপ তো জঙ্গলের ভেতর চলে গেছে। বেশ, জঙ্গলে গিয়ে দেখি একবার। আরে, এখানে তো শেষ দেখছি। তার মানে, আচ্ছা ঠিক আছে, এই গাছটার তলায় কিছুক্ষণ জিরিয়ে নেই। হ্যাঁ, এগুলো তো সব আমাদের গ্রামের গরু।
কাল 4টে গরু পাচার হবে শহরে, বুঝেছিস? মালিক বলেছে গ্রামে নাকি গরু চোর বেরোছে, তাই সাবধানে কাজ সারতে হবে। ওরে বাসা ধান, দাঁড়া, তোদের সাবধানে কাজ সারা বের করছি। ওরে বাপরে, বাঘ বাঘ পালা! আহ উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আহ আহ কোমর টোমর সব গেল রে। এই হলো আসল ভূতের চেহারা। জুতোর দোকানটা এই গ্রামে বানানো হয়েছে, যাতে নিশ্চিন্তে এই গ্রামের গরুগুলোকে পাচার করে দিতে পারে। মালিক দেখি মহাধূর্ত, এ কি দেখি একদম জুতো মেরে গরু দাও। ভুল হয়ে গেছে আমার, সব গরু আমি তোমাদের ফিরিয়ে দেব, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কি হরি, গরু নিলে যে হঠাৎ করে? না গো বাবু না, গ্রামের লোকজন আমাকে দিয়েছে ভূত ধরার পুরস্কার। গরুগুলো সব ফিরে পেয়েছে কিনা তাই। এখন আমি রোজ ছেলেটারে একটুখানি দুধ খাওয়াতে পারবো, এই আর কি।